প্রজন্মকে প্রস্তুত করতেই মন্ত্রিসভায় নতুন মুখ। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বললেন, বিএনপির ভুলের কারণেই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপির নিজেদের দোষে নিজেরা সিট হারালো। তাদের জেতা সিটগুলিতে তারা নমিনেশন যাদের পাওয়ার কথা, দেওয়ার কথা, তাই তারা দেয়নি, আর তাদের ভোটার তাদের কাছ থেকে বিমুখ। এটা হলো বাস্তবতা। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়া যাবেন আজ। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ এবং আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির শর্ত নিয়ে জোট গঠন হয়নি বললেন ওবায়দুল কাদের। প্রয়োজনে আগামীতে সম্প্রসারণ। নির্বাচন, সংসদ, সরকার সবই প্রত্যাখ্যান ঐক্যফ্রন্টের। জাতীয় সংলাপের ঘোষণা। ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন নেতারা। আগস্টেই উৎপাদন শুরুর আশা পায়রা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে। কয়লা খালাসের জন্য প্রস্তুত জেটি। শেষের পথে বয়লার ও টারবাইনের কাজ। নীতিমালার তোয়াক্কা না করে রাজধানীর বিভিন্ন স্কুলে চলছে ভর্তি বাণিজ্য। অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। প্রমাণের অপেক্ষায় শিক্ষা অধিদপ্তর। এবং মেহেরপুরে বাড়ছে আর্সেনিকে আক্রান্তের সংখ্যা। 4 উপজেলার অন্তত 11 গ্রামে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। উদ্যোগ পর্যাপ্ত নয় বলছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতেই মন্ত্রিসভায় নতুনদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সবাইকে কঠোর নজরদারির মধ্যে রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, পুরনো মন্ত্রীদের নতুন মন্ত্রিসভা থেকে বাদ দেয়া মানে তাদের ব্যর্থতা নয়। গতকাল সন্ধ্যায় গণভবনে নবগঠিত মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন প্রধানমন্ত্রী। সভায় এবারের নির্বাচনকে দলের জন্য বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। বিএনপির আর ক্ষমতায় আসা উচিত নয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের ভুলের কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপির নিজেদের দোষে নিজেরা সিট হারালো। তাদের জেতা সিটগুলিতে তারা নমিনেশন যাদের পাওয়ার কথা, দেওয়ার কথা, তাই তারা দেয়নি, আর তাদের ভোটার তাদের কাছ থেকে বিমুখ। এটা হলো বাস্তবতা। মানুষ তাদেরকে বিশ্বাস করতে পারেনি যে আমরা যদি না আসতে পারতাম, আর যদি ওই বিএনপি জামাত ক্ষমতা আসতো, তো এদেশে এতক্ষণ মানুষের কোনো শান্তি থাকতো না। তারা একেবারে গণহত্যা শুরু করে দিত। যারা হত্যাকারী, খুনি, যুদ্ধাপরাধী, এদের বাংলাদেশে কোনো ঠাঁই হওয়া উচিত না। এদের আর ক্ষমতায় আসা উচিত না। এবং এটা জনগণ এবার ভালোভাবে বুঝতে পেরেছে বলেই কিন্তু আমাদেরকে ভোট দিয়েছে। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ এবং নতুন মন্ত্রিসভা গঠনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর জাতির জনকের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেবে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। মন্ত্রিপরিষদের নবনিযুক্ত সদস্যরাও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে। কর্মসূচি শেষে দুপুর 12:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আসন্ন সফর উপলক্ষে আমরা ইতিমধ্যেই সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে কাজ শুরু করেছে। 9 তারিখে আরও বিশাল পরিসরে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যগণ কাজ করবে। গতকাল নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় না থাকা নিয়ে শরিকদের সঙ্গে আওয়ামী লীগের কোনো টানাপোড়েন নেই।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো দেশ পরিচালনার দায়িত্বে এসেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পরদিনই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই প্রধানমন্ত্রী হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের পাশে নিয়ে দেশের জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সরকার প্রধান। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতির পিতার স্বপ্ন পূরণের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার কথা লিপিবদ্ধ করেন বঙ্গবন্ধু কন্যা। এর আগে মঙ্গলবার বেলা 10টায় নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত সদস্যদের নিয়ে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি হিসেবেও। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুনরায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মন্ত্রিসভা গঠন নিয়ে কোনো শরিক দলের সঙ্গে টানাপোড়েন নেই আওয়ামী লীগের। জনস্বার্থকে প্রাধান্য দিয়েই আমরা কাজ করব, পারফরমেন্স করব, সেটাই আমাদের অঙ্গীকার। জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি যে মন্ত্রী করতেই হবে। তাহলে জাতীয় পার্টি তো সেটা মেনে নিয়েছে এবং তারা বিরোধী দলে আছেন, এটি নিয়ে তো কোনো প্রশ্ন ওঠেনি। আমার মনে হয় এই বিষয়টা টানা পোড়েনের বিষয় নয়। আমরা এটা হয়তো বোঝাবুঝির একটা ভুল আছে, তো সেটা ঠিক হয়ে যাবে। এছাড়া মন্ত্রিসভা থেকে বাদ পড়া নেতারা দলের কাজে মনোনিবেশ করবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার ও দলকে আলাদা রাখতেই এবার এমন সিদ্ধান্ত দলীয় প্রধানের। দলের কাজও কিছু লোক বেশি করে মনোনিবেশ করুক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব বুঝে নিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। গতকাল সচিবালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পাশাপাশি জানিয়েছেন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য নিয়ে সর্বস্তরে সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার করেন তারা। সচিবালয়ে সাজ রব, নতুনদের বরণে উৎসব মুখর পরিবেশ। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা ছিল। নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপমন্ত্রীরা তাই নিজ নিজ কার্যালয়ে আসতে শুরু করেন দুপুর থেকে। ফুলাল শুভেচ্ছা, আন্তরিক করমর্দন, উষ্ণ অভিনন্দন ছিল তাদের অপেক্ষায়। সেই সব আনুষ্ঠানিকতা সেরে কথা বললেন আগামী দিনগুলোর পরিকল্পনা নিয়ে। উন্নয়নের যে আমরা রোল মডেল তৈরি হয়েছে সারা বিশ্বে, সেটা ধরে রাখতে হলে নিরাপত্তার বিকল্প কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী যেই নির্বাচন ইস্তেহার ঘোষণা করেছেন, সেটা বাস্তবায়নের জন্য এবং আমাদের চলমান যেগুলি রয়েছিল প্রজেক্ট, সেগুলি বাস্তবায়নের জন্য আমাদের যা যা করণীয় আমরা করব। মেধা, মনন, দেশাত্মবোধের সমন্বয় ছাড়া দেশ পরিবর্তন করা সম্ভবপর নয়। সেই ক্ষেত্রে আমাদের সবার সম্মিলিত ভূমিকা রাখতে হবে। আমি মনে করি গুড গভর্নেন্স ইজ দ্য বিগ চ্যালেঞ্জ। আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ নেওয়াতে বিশ্বাসী। করাপশনের জিরো টলারেন্সের কথা নির্বাচনী ইস্তেহারে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। আমাদের যারা বন্ধু রাষ্ট্র, যত রাষ্ট্র আছে, আমরা তাদেরও সহযোগিতা আপনার কামনা করব, তাদেরও পার্টনারশিপ আমরা কামনা করব। সেই পার্টনারশিপটা আমরা চাই সলিড বেস, আমাদের ট্রাস্ট এবং সভরেন্টির বেসিসে। গত 10টি বছরে সরকারের যত অর্জন, সেই অর্জনকে, বিশেষ করে এই মন্ত্রণালয়ের যত অর্জন, সেগুলোকে আরও সুসংহত করা এবং যেখানে আরও যা কিছু করা প্রয়োজন সে কাজগুলো করার ক্ষেত্রে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। প্রশাসন অত্যন্ত গতিশীল হবে, অত্যন্ত দক্ষ হবে এবং জনবান্ধব হবে, যাতে করে গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত এই জনপ্রশাসনের সমস্ত সেবাগুলো অত্যন্ত সহজ সাবলীলভাবে পেতে পারে। স্বচ্ছতা নিশ্চিত করবার জন্য, এফিসিয়েন্সি নিশ্চিত করবার জন্য এই পুরো শিক্ষা সেক্টরে আপনাদের সকলের সহযোগিতা কাম্য। অনেকে পুরনো ঠিকানায় ফিরলেও মন্ত্রণালয়ে তাদের নতুন করেই বরণ করে নেওয়া হয়। আগামী দিনে সরকারের সামনে নানা চ্যালেঞ্জ, আর এই কাজটি সামনে থেকে যারা নেতৃত্ব দেবেন তারা বলছেন
প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি নিশ্চিত করতে হবে সুশাসনও। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন, সংসদ, সরকার সবই প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আবারও ভোটের দাবি জানিয়ে জাতীয় সংলাপ আয়োজন, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা এবং নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কর্মসূচি ঘোষণা করেছে এই জোট। গতকাল বিকেলে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে জোটের নেতারা বলেন, দেশের মানুষ যে নির্বাচন আশা করেছিল তা হয়নি। মঙ্গলবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের বেইলি রোডের বাসভবনে স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আসম রব ও মাহমুদুর রহমান মান্না সহ শীর্ষ নেতারা। দুঃখজনক হলেও সত্য, যে নির্বাচন আমরা আশা করেছিলাম সেই তো হয় নাই। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মির্জা ফখরুল। অভিযোগ করেন, নীল নকশা অনুযায়ী প্রহসনের নির্বাচন করেছে ক্ষমতাসীনরা। সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সকল ক্ষমতা দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন দেশের মালিক জনগণের সাথে প্রতারণা করেছে। কেন্দ্রভিত্তিক ফলাফলের অনুলিপি প্রকাশে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশনের নিকট আমাদের জোর দাবি হচ্ছে, অনতিবিলম্বে নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফলের সঠিক অনুলিপি প্রদানের ব্যবস্থা করা হোক। জনগণ যেন কেন্দ্রভিত্তিক ফলাফলের অনুলিপি পাওয়ার পর তা আদালতে উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করতে পারে যে 30 ডিসেম্বর সংবিধান অনুযায়ী আদালতে কোনো নির্বাচন হয়নি। এমত অবস্থায় বাংলাদেশের জনগণ নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে পুনরায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানাচ্ছে। নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ করে মামলা করার কথা জানিয়ে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেন ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মির্জা ফখরুল ইসলাম। একটি জাতীয় সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে এবং নির্বাচনী ট্রাইব্যুনালে দ্রুত মামলা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এফেক্টেড যে সমস্ত এলাকাগুলো আছে, কনস্টিটিউয়েন্সিগুলো আছে, সেগুলোতে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সফর করবেন। জনগণকে সঙ্গে নিয়ে তারা পরবর্তী কর্মসূচি এবং তাদের দাবি যে আপনার একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, সেই দাবিকে আরও জোরদার করবেন। এদিকে লিখিত বিবৃতির শুরুতেই বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করার কথা উল্লেখ থাকলেও বঙ্গবন্ধু শব্দটি বাদ দিয়ে পাঠ করেন বিএনপির এই শীর্ষ নেতা। জাতীয় ঐক্যফ্রন্টের বিবৃতি একটি গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের জনগণ নেতৃত্বে দেশ স্বাধীন করেছে। গণতন্ত্রের মূল কথা হচ্ছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরো থাকছে। স্বদেশ প্রত্যাবর্তনের আগে বঙ্গবন্ধু লন্ডন সফরে স্মৃতি এখনো উজ্জ্বল। প্রবাসী বাংলাদেশিদের কাছে স্বাগত জানিয়েছিলেন হাজার হাজার জনতা। আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন নীতি আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলেই বিশ্বের দীর্ঘ 24 অর্থনীতির দেশের একটি হবে বাংলাদেশ। সেটিও হবে মাত্র 14 বছরেই। ব্যবসায়ীরা বলছেন, চলমান অবস্থা বজায় থাকলে 2033 সালের আগে 24তম অবস্থানে চলে যাবে বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন, এমন সম্ভাবনার সামনে বড় বাধা হিসেবে দাঁড়াতে পারে আয় বৈষম্য। জুবায়ের ফয়সালের রিপোর্ট। বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে ধারাবাহিকভাবে যে কয়েকটি দেশ অর্থনীতিতে উচ্চ প্রবৃদ্ধির হার ধরে রেখেছে তার অন্যতম বাংলাদেশ। সরকারের সর্বোচ্চ তদারকিতে ব্যাপক পরিবর্তন এসেছে যোগাযোগ অবকাঠামো, প্রযুক্তি নির্ভর কৃষিখাত কিংবা রফতানি খাতেও, যার স্বীকৃতি হিসেবেই যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা CEBR এর রিপোর্ট বলছে, 14 বছরে 17 ধাপ এগিয়ে 2033 সালে বাংলাদেশ হবে শীর্ষ অর্থনীতির 24তম দেশ। এমনকি এ সময়ে অর্জিত হবে গড়ে 7% প্রবৃদ্ধি। যদিও ব্যবসায়ীরা মনে করছেন আরও আগেই লক্ষ্য পূরণ করবে বাংলাদেশ। সেজন্য বাড়াতে হবে করদাতার সংখ্যা, নিশ্চিত করতে হবে দুর্নীতিমুক্ত সেবা খাত। 18 কোটি মানুষের মধ্যে দুর্নীতিবাজ কিন্তু অনেক বেশি না, নিয়ন্ত্রণের মধ্যে আছে সবকিছু। যারা ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, এদেরকে কোনো কিছুই আর নতুন করে ইম্পোজ না করে তাদেরকে ব্যবসা করার মতন পরিবেশ দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছে সব ব্যাংকের এমডিদেরকে ডেকে, চেয়ারম্যানদেরকে ডেকে, যে এটা যেভাবে হোক সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে। কিন্তু সেটা সরকারি ব্যাংকগুলি কিন্তু মানছে, প্রাইভেট ব্যাংক কিন্তু মানতেছে না। প্রাইভেট ব্যাংক কিন্তু এখনও 12-13% নিচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, টেকসই উন্নয়নের স্বার্থেই কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে আয় বৈষম্য। প্রাতিষ্ঠানিক উন্নয়নের মূল দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের কাছে রেখে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিতেরও আহ্বান তাদের। অঙ্ক কথা বলে,
তো এখানেও অঙ্কের উপরে ভিত্তি করেই কথাগুলো বলা হয়েছে। প্রত্যেকবার 7.5 ভাগ বা 8 ভাগ করা বেশ কঠিন কাজ হবে, কিন্তু এটা সম্ভব যদি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি। বাংলাদেশ এখন চরম বৈষম্যের একটি দেশ, অর্থাৎ আমার আয়ও বেশি এবং সেই টাকা ওই টপ 5% লোকের কাছে সীমাবদ্ধ থাকে। 2003 থেকে 2018 পর্যন্ত অর্থনীতির নানা সূচকের অগ্রগতি অবনতি নিয়ে সিইবিআর এর প্রতিবেদনের ভিত্তিতেই 193টি দেশের বার্ষিক অবস্থান মূল্যায়ন করেছে ওয়ার্ল্ড ইকোনমিক লিগ। সংস্থাটির সমীক্ষা বলছে 2019 সাল হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের আগস্টেই 1320 মেগাওয়াটের পায়রা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাচ্ছে। কয়লা খালাসের জন্য প্রস্তুত যেটি কাজ শেষের পথে বয়লার ও টারবাইনের নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্র ঘুরে রিপন মালির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মূল উপাদান কয়লা, আর পটুয়াখালীর পায়রা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে আগামী 10 বছর কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে সমুদ্রপথে। এই কয়লা খালাস করে বিদ্যুৎ প্ল্যান্টে সরবরাহ করতে ইতিমধ্যে আগুনমুখা নদীতে নির্মাণ করা হয়েছে 385 মিটার জেটি। জেটিটিতে একসাথে 2টি জাহাজের কয়লা খালাস করা যাবে। খালাস হওয়া কয়লা শ্রমিক ছাড়াই অত্যাধুনিক প্রযুক্তিতে চলে যাবে বিদ্যুৎ প্ল্যান্টে। কোল আনলোড করার জন্য আমরা গ্র্যাবশিপ আনলোডার টেকনোলজি ইউজ করতেছি। এর মাধ্যমে আমাদের জাহাজ থেকে কয়লাটা নিয়ে ডাইরেক্ট কনভেয়ার গ্যালারির মধ্যে দিয়ে দেওয়া হবে। প্ল্যান্টে আসা কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করে পানিকে স্টিম করা, আর সেই স্টিমকে সবেগে টারবাইনের মাধ্যমে পাঠিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য শেষের পথে বয়লার 1 ও টারবাইনের কাজ। আর প্ল্যান্ট থেকে নির্গত ধোঁয়া যাতে পরিবেশের কোনো ক্ষতি না করে সেজন্য নির্মাণাধীন 275 মিটার চিমনির 25 মিটার সম্পন্ন হয়েছে। 60% কাজ বয়লারে হয়ে গেছে। দেন আমাদের টারবাইন এবং আমাদের অল্টারনেটর অলরেডি বসে গেছে, তো ওগুলোর কমিশনিং কাজ চলতেছে। এদিকে বয়লার ও টারবাইন বাদে পুরো 100 একর জুড়ে চলছে আরও বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজ, যার মধ্যে আছে প্রশাসনিক ভবন, ডরমেটরি ভবন, আরও একটি 1320 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্ল্যান্ট, 3600 মেগাওয়াট গ্যাস বিদ্যুৎ প্ল্যান্ট সহ বিভিন্ন কিছু। তবে আগামী এপ্রিলে বয়লার 1 থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও নানা জটিলতায় আগস্টের মধ্যে শুরু করা সম্ভব হবে বলে জানালেন এই কর্মকর্তা। আর কিছু কারণে এটা একটু ডিলে হইতেছে, ভ্যালিড কারণে। সেটা আমরা আশা করতেছি আগস্টে আমরা পাওয়ার গ্রিডে আমাদের এই প্ল্যান্ট থেকে বিদ্যুৎ দিতে সরবরাহ করতে পারবো। এই বিদ্যুৎ প্ল্যান্টের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 16,000 কোটি টাকা। শুধু 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না পায়রা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এর সাথে যুক্ত হচ্ছে আরও 1320 মেগাওয়াট কয়লা ও 3600 মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। আর তখন দেশের সবথেকে বড় বিদ্যুৎ কেন্দ্রে পরিণত হবে এটি। এম এ আজিম, সময় সংবাদ, পটুয়াখালী। সরকারি নীতিমালার তোয়াক্কা না করে রাজধানীর বিভিন্ন স্কুলে চলছে ভর্তি বাণিজ্য। বেশিরভাগ স্কুলেই উন্নয়ন ফির নামে আদায় করা হচ্ছে বাড়তি টাকা। এই অবস্থায় জিম্মি হয়ে পড়েছেন অভিভাবকরাও, আর স্কুলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রমাণের অপেক্ষায় শিক্ষা অধিদপ্তর। রাজধানীর ধানমন্ডিতে কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ এমপিওভুক্ত এই স্কুলে শিক্ষার্থীদের ভর্তি বাবদ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হচ্ছে 15,400 টাকা, যেখানে সরকারি নীতিমালায় স্পষ্ট বলা আছে ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত স্কুলগুলোর ক্ষেত্রে ভর্তি ফি নিতে পারবে 5,000 টাকা। স্কুল কর্তৃপক্ষের দাবি তারা সরকার নির্ধারিত ফি নিচ্ছেন, বাকি টাকা স্কুল উন্নয়ন এবং শিক্ষার্থীদের আনুষঙ্গিক খরচ বাবদ নেওয়া হচ্ছে। ড্রেস, ক্যালেন্ডার, তারপরে সিলেবাস, আদার্স যেগুলো আছে এগুলোর জন্য তো নিতে হয়। রাজধানীর বেশ কিছু স্কুল ঘুরে দেখা যায় একই অবস্থা। যাত্রাবাড়ি শামসুল হক খান স্কুল 14,400 ও খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল স্কুল 17 থেকে 18,000 টাকা ভর্তি ফি নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের চাহিদা আছে বেশি, এখানে ছাত্র ভর্তি হইতে চায় বা ভালো রেজাল্টের কারণে আমরা আরেকটা ক্যাম্পাস করতেছি, সেটার কারণে অতিরিক্ত চার্জ আমরা নিয়েছি। সন্তানকে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে এক প্রকার নিরুপায় হয়েই অভিভাবকরাও এ ভর্তি বাণিজ্যের জিম্মি হচ্ছেন। জানুয়ারির বেতন ছাড়াই 15,000 টাকা। প্রতিবাদ করলে তো আপনার পরের বাচ্চা থাকবে কিনা সেটার তো গ্যারান্টি না। ভালোই টাকা নেয়, 16-17,000 টাকা। খিলগাঁও যত স্কুল আছে এখানেই মনে হয় বেশি। 5-এ বৃত্তি পাইছে সেই ছেলের কাছ থেকে জানুয়ারি মাসের বেতন নিচ্ছে।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের এই অসৎ বাণিজ্য বন্ধ করতে তৎপর রয়েছেন বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। কোনো মাধ্যমেই যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে, আমরা তাৎক্ষণিকভাবে সেই অভিযোগটা খতিয়ে দেখি, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে যে অভিযোগ প্রমাণ করবার মতো যে কাগজপত্রগুলি থাকা দরকার সেগুলি অনেকাংশেই আমরা পাই না। সরকার নির্ধারিত রাজধানীতে ভর্তি ফি বাবদ এমপিওভুক্ত স্কুলে 5,000 টাকা, অর্ধ এমপিও ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সেশন চার্জ ও উন্নয়ন ফি সহ বাংলা মাধ্যমে 8,000 আর ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আদায় করতে পারবে। রাজধানীতে সরকারি বেসরকারি মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 459। দিনকে দিন এসব শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশই যে হারে বাণিজ্যিক হওয়া শুরু করেছে তাতে প্রশ্ন থেকে যাচ্ছে শিক্ষার্থীরা অর্থের বিনিময়ে ঠিক কতটা গুণগত শিক্ষা অর্জন করছে। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। আর্সেনিকের বিরুদ্ধে নানা ব্যবস্থা নেয় দেশের বিভিন্ন অঞ্চলে সুফল মিললেও আতঙ্ক কাটেনি মেহেরপুরবাসীর। জেলার অন্তত 11টি গ্রামে নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত আর্সেনিকের বিষক্রিয়ার শিকার হচ্ছেন শত শত মানুষ। সংকট সমাধানে নেওয়া ব্যবস্থা পর্যাপ্ত নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। মেহেরপুর থেকে মীর সৌদ আলী চন্দনের পাঠানো রিপোর্ট। গত ৩০ বছর ধরে মেহেরপুরের সদর, গাংনী, তেঁতুলবাড়িয়া ও মুজিবনগর উপজেলার 11টি গ্রামে রয়েছে সুপেয় পানির হাহাকার। পানির ব্যবস্থা না থাকায় গ্রামের মানুষের একমাত্র ভরসা এখন ডোবা ও বিলের নোংরা পানি। এছাড়া টিউবওয়েলের আর্সেনিকযুক্ত বিষাক্ত পানি ব্যবহার করায় দিন দিন বাড়ছে মৃত্যু ঝুঁকি। শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকাবাসী। এ অবস্থায় নিরাপদ পানির বিকল্প নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুষ্কনের পানি নিয়ে গিয়ে আমরা ভাত রান্না করি, আমাদের আর্সেনিক পানিতে ভাত হয় না। পানি কিনে যদি খাতে হয় আমরা জীবনে তাহলে কি করে বাঁচবো? মেহেরপুরবাসীকে আর্সেনিক মুক্ত পানি পান করাতে পারি, তাহলে মনে হয় আমরা এই আর্সেনিক সমস্যা থেকে মুক্ত হতে পারবো। সম্প্রতি আলমপুর গ্রামে অস্ট্রেলিয়া ইনফিনিটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নামের একটি প্রতিষ্ঠান 1.5 কোটি টাকা ব্যয়ে সুপেয় পানির প্ল্যান্ট স্থাপন করে। কিন্তু ট্রিটমেন্ট প্ল্যান্ট দিয়ে নিরাপদ পানি ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত নয়। আমরা আশা করছি ইনফিনিটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এলাকাবাসীর পানির চাহিদা পূরণে কিছুটা হলেও সহায়ক হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, এলাকায় গভীর নলকূপ না থাকায় এবং পানি জমে থাকার উৎসগুলো নষ্ট হয়ে যাওয়ায় দিন দিন বাড়ছে আর্সেনিকের পরিমাণ। লাইনের মাধ্যমে কয়েকটি গ্রামে ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা করেছি। তারপরে বেশ কিছু আয়রন আর্সেনিক রিমুভাল প্লান্ট স্থাপন করা হয়েছে। এছাড়া আমরা বিভিন্ন পকেট এলাকায় যেখানে পরীক্ষামূলক নলকূপ স্থাপন করে গভীর টিউবওয়েল বসাচ্ছি। সাধারণত পানিতে আর্সেনিকের মাত্রা থাকে প্রতি লিটারে 0.5 ppm, কিন্তু আর্সেনিক আক্রান্ত গ্রামগুলোতে এর মাত্রা দাঁড়িয়েছে 3.00 ppm। গত 15 বছরে আর্সেনিক আক্রান্ত রোগে মারা গেছে শতাধিক, আর বর্তমানে মৃত্যু ঝুঁকি নিয়ে বেঁচে আছেন 20,000 মানুষ। সময় সংবাদ, মেহেরপুর। সবুজের নৈসর্গিক সৌন্দর্যের অপার সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রের নাম খাদিমনগর জাতীয় উদ্যান। সিলেট নগরীর কাছাকাছি নিরিবিলি এই উদ্যানে প্রকৃতি সব উপকরণ সাজিয়ে রেখেছে। কিন্তু তারপরও জাতীয় উদ্যান মর্যাদা পাওয়ার 18 বছরেও অবকাঠামো উন্নয়নের তেমন সুফল চোখে পড়ছে না পর্যটকদের। নওশাদ আহমেদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন একরামুল কবির। চারিদিকে শুনশান নীরবতা, ডানে বাঁয়ে সারি সারি চা বাগান, পাখি আর অজানা পোকামাকড়ের নানা শব্দে 4 কিলোমিটার আঁকাবাঁকা পথের শেষটায় সবুজে ঘেরা ঘন বনের নাম খাদিমনগর জাতীয় উদ্যান। 2006 সালে খাদিমনগর সংরক্ষিত বনাঞ্চলকে জাতীয় উদ্যানের আওতাভুক্ত করার পর থেকে পর্যটক বান্ধব পরিবেশ সৃষ্টিতে মনোনিবেশ করে বন বিভাগ। নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটাতে পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে। এসে ভালো লাগতেছে, ছোট বোনদেরকে নিয়ে আসছি নতুন জায়গা হিসেবে দেখার জন্য। বনের মধ্যে আমরা অনেক পাখি প্রকৃতি দৃশ্য খুব সুন্দর লাগে দেখতে আমাদের, তো আমরা অনেক দূর থেকে ওই জায়গায় আসলাম দেখতে। উদ্যানের পথ সহ অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার কথা জানালেন উদ্যানে বেড়াতে আসা পর্যটকরা। উপভোগটা খুব মজার হয় খেলে, এখন গাড়ি আইতাম তাহলে এই উপভোগ করতাম ভালো না, সাইকেলে রাইড করার কারণে খুব একটা ভালো লাগতেছে। আসতে অনেক কষ্ট হয়েছে, তারপর আশা করি এখানে আসার পর আমাদের যে উপভোগ করতে পারবো যে প্লেসটা।
রাস্তাটা একটু খারাপ, যার কারণে অনেক কষ্ট হয়েছে আসতে। রাস্তা যদি ভালো হতো তাহলে একটু ভালোভাবে আসতে পারতাম আর কি। জীববৈচিত্র্যের প্রায় শতভাগ সমৃদ্ধ এই উদ্যান পর্যটকদের আকৃষ্ট করতে বন বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আমাদের পরিকল্পনা আছে, সামনে আমাদের একটা বৃহৎ প্রকল্প আসছে, সুফল প্রকল্প, সারা দেশে এটা হবে। এটার মাধ্যমে আমরা এটার আরো উন্নয়ন ঘটাবো। তবে অবশ্যই সেই উন্নয়নটা বা পর্যটন সুবিধা হবে ইকো ফ্রেন্ডলি। ট্রেইলে ট্রেকিং, বিভিন্ন ধরনের রাইড সহ রোমাঞ্চকর অনুভূতির স্পর্শ পেতে সিলেট শহর থেকে 14 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এখানে রয়েছে থাকার সুব্যবস্থাও। 680 হেক্টরের এই উদ্যানে প্রকৃতির সকল সৌন্দর্য থরে থরে সাজানো রয়েছে। অবকাঠামো উন্নয়ন সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো গেলে এই কেন্দ্রটি একসময় পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। খাদিমনগর জাতীয় উদ্যান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে মন্ত্রিসভায় নতুন মুখ, মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাবেন আজ। মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির শর্ত নিয়ে জোট গঠন হয়নি, বললেন ওবায়দুল কাদের। প্রয়োজনে আগামীতে সম্প্রসারণ। নির্বাচন, সংসদ, সরকার সবই প্রত্যাখ্যান ঐক্যফ্রন্টের। জাতীয় সংলাপের ঘোষণা, ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন নেতারা। আগস্টেই উৎপাদন শুরুর আশা পায়রা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে। কয়লা খালাসের জন্য প্রস্তুত জেটি, শেষের পথে বয়লার এবং টারবাইনের কাজ। এবং নীতিমালার তোয়াক্কা না করে রাজধানীর বিভিন্ন স্কুলে চলছে ভর্তি বাণিজ্য, অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, প্রমাণের অপেক্ষায় শিক্ষা অধিদপ্তর। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।